বইয়ের পাতায় শেক্সপিয়ারের রোমান্টিক জুটি রোমিও এবং জুলিয়েটের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু আজকের জুটি বাস্তবের কল্পনার নয়। তাজমহলের উদ্দেশ্যে বিট্টু বলো। ভালোবাসা কি পাথরে বন্দী হয়ে থাকতে পারে? যদি পারে, তাহলে সেই ভালোবাসার নামই হলো তাজমহল। আজ আমরা চলেছি যমুনা নদীর তীরে একটি সাদা মার্বেলের স্মৃতিসৌধ দেখতে, যেখানে মোগল বাদশাহের চোখের অশ্রু, আর এক স্ত্রীর স্মৃতি, আর এক অমর প্রেমের গল্প লুকিয়ে রয়েছে। ঠিক তাই আজকে আমাদের গন্তব্যস্থল তাজমহল। আজকের এই ভিডিওতে আমরা জানাবো তাজমহল শুধু একটি স্মৃতিসৌধ নয়, একটি অনুভূতি। তাই গাইড ভাইকে সঙ্গে নিয়ে এবং আমাদের টিকিট কেটে নিয়ে রওনা দিলাম তাজমহল দেখার উদ্দেশ্যে। আমরা যেহেতু বাইরের টিকিট করেছিলাম, ভিতরে প্রবেশ করব না, তাই জনপ্রতি 50 টাকা পড়েছিল। যদি আপনি ভিতরের দর্শন নিতে চান, অর্থাৎ সেই সমাধিস্থানে যেতে চান, তাহলে এর সঙ্গে আরও 200 টাকার এক্সট্রা টিকিট চার্জ করতে হবে। আর গাইড ভাইয়ের খরচা পড়েছিল 500 টাকা। আমাদের অতীত জীবনের সাক্ষী হলো ইতিহাস। এই ইতিহাস থেকেই জানতে পারি মোগল সম্রাটদের রাজত্বকাল, আর সেই ইতিহাস থেকেই জানতে পারি সেই সব মোগল সম্রাটদের করুণ পরিণতি। আজকের এই ইতিহাস বা এই তাজমহলকে ঘিরে যে ইতিহাস, তা কিন্তু সুমধুর ছিল না। হয়তো এটি প্রেমের স্মৃতি বয়ে নিয়ে চলেছে, হয়তো পর্যটকদের হাসির মুহূর্ত হয়ে রয়েছে, কিন্তু তা কখনোই সম্রাটের চোখের জলকে লুকাতে পারে না। আজকে আমরা এই তাজমহলের সমস্ত ইতিহাস জেনে নেব। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। বলো। देखिए, ये जो है ना, ये जगह पूरी इसको बोलते हैं फोर कोर्ट यार्ड। पहले के समय पर आप छोटे छोटे कमरे पूछ रहे थे ना, क्या चीज़ है, ये छोटे छोटे जो कमरे हैं, ये 130 कमरे हैं। 130 कमरे इसलिए बनाए गए थे क्योंकि पुराने समय में जो लोग दूर दूर से ताजमहल देखने आते थे, तो उनके लिए ठहरने के लिए व्यवस्था बनाई गई थी। वो लोग यहाँ पे आराम करते थे, बैठ के। हाँ, जैसे होटल में। तो अभी के समय में इसको फोर कोर्ट यार्ड बोलते हैं। 4 गेट हैं, वह पश्चिमी, पूर्वी, उत्तरी और दक्षिणी। इस वाले गेट को लेबर कॉलोनी गेट बोलते हैं। जो ताजमहल को बनाने के लिए 20,000 से ज़्यादा मजदूर लोग आए थे, वो 4 देशों के थे, टर्की, ईरान, अफगानिस्तान और हिंदुस्तान। सभी को रहने के लिए इसके पीछे जगह दी थी, सब लोग इसके पीछे रहते थे। 4 कॉलोनियाँ बनाई गई थी जिसमें सेपरेट रहते थे। वो कॉलोनियाँ आज भी यहाँ पर बनी हुई है, पुराने गेट वगैरह अभी लोग रहते हैं। अभी तो अभी के हिसाब से घर मकान बने हुए हैं, पहले पुराने लोग रहते थे तो उस हिसाब से रहते थे। ये सबसे बड़ा गेट है जिसको बोलते हैं शाही गेट, रॉयल गेट। जो राजा महाराजा जो लोग रहते थे वो इस बड़े वाले गेट से जाते थे। जो आम पब्लिक होती थी, इस गेट के दोनों तरफ छोटे दरवाजे बनाए गए थे। वो आप साइड से देखेंगे ना, तो छोटा दरवाजा बंद पड़ा हुआ है, उसको बंद कर दिया है। वो उधर वाला खुला हुआ है, देखिए वहाँ से लोग निकल के आ रहे हैं। तो वो आम पब्लिक उधर से जाती थी, जैसे राजा महाराजा जाते थे। इसके ऊपर जाते थे ना, जब ऊपर देखोगे ना, छोटे छोटे गुम्बद बने हुए लाइन से। ये गुम्बद ऐसे ध्यान के लिए नहीं बने हैं, ये क्या है, समय को दिखाते हैं। जैसे पुराने समय में ताजमहल को जब काम करते हुए 1 साल हो जाता था, तो ये गुम्बद बनाया जाता था। तो 11 गुम्बद आगे हैं, 11 इसके पीछे लगे हुए हैं। टोटल 22 गुम्बद हैं। इसका मतलब ये है पूरा 22 साल लगे हैं बनने में ताजमहल को। और ये जो डिजाइन दिख रहा है ना आपको, सफ़ेद पत्थर पर जो आलेखन जो बना हुआ है, ये सारा ये भी पत्थर है, बहुत कीमती पत्थर होता है। जैसे नीलम मूंगा पन्ना होता है ना, वैसे उसी तरीके का पत्थर रहता है। ये अलग अलग देशों से मंगाया गया था इसको, टर्की, ईरान, अफगानिस्तान, श्रीलंका, चाइना, रसिया। আগে জেনে নিই তাজমহল নির্মাণের ইতিহাস। প্রিন্স রাথোড ভাই জানালেন, নির্মাণ শুরু হয়েছিল 1632 সাল। সময় লেগেছিল প্রায় 22 বছর, আর শ্রমিক বা মজদুর 20,000-এরও বেশি। আর খরচ হয়েছিল আজকের মূল্যে প্রায় $1 বিলিয়ন। ভাবতে পারছেন টাকার অঙ্কটা কতটা? সেই সঙ্গে এই যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন, এখানে যারা দূর দূর দেশ থেকে তাজমহল দেখতে আসতো, তাদের থাকার ব্যবস্থা করা হতো। সেই সঙ্গে মেন গেটের বাইরে করা হয়েছিল লেবার কলোনি, যেখানে এই মজদুররা থাকতো। আচ্ছা, এ তো গেল নির্মাণের ব্যবস্থাপনা। এবার বলি মার্বেল কোথা থেকে এসেছিল। হ্যাঁ, এই তাজমহল গড়তে
মার্বেল শুধুমাত্রই ভারতবর্ষ থেকে নেওয়া হয়নি। ভারতবর্ষের রাজস্থান ছাড়াও সুদূর ইরান, তুরস্ক, তিব্বত, চীন, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে মার্বেল আনা হয়েছিল। বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন ডিজাইনের। স্থাপত্য বৈশিষ্ট্য, এই তাজমহল 3টি দেশের স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। इस गेट का एक खास बात है, इस गेट का खास बात ये है कि जैसे अपन लोग वो मकबरा देख रहे हैं ना, वो मकबरा भी यहाँ से जितना बड़ा दिख रहा है, जैसे जैसे आप उसके पास में जाएंगे तो दूरी है वो कम होगा और उसका साइज बड़ा हो जाएगा। ठीक है, अब वो चीज़ मैं आपको जस्ट अपोजिट शिफ्ट करके दिखाऊंगा। देखिए आइए, जस्ट अपोजिट। इधर आइए सारे लोग। अभी जो सामने ताजमहल दिख रहा है, अभी इतना दूर है, जैसे जैसे आप पास जाएंगे तो पास आना चाहिए, दूरी घटना चाहिए। अभी जस्ट उल्टा होगा, जैसे जैसे आप अंदर जाएंगे ताजमहल आपसे दूर होता जाएगा, दूरी बढ़ता जाएगा। कैसे उसे? और बिल्डिंग का जो साइज है वो बड़ा होने की वजह छोटा होता जाएगा। अभी देखिए केवल गेट टिकट दिख रहा है, अभी और अंदर जाएंगे तो पूरा ताजमहल आपके सामने आ जाएगा, लेकिन दूरी बढ़ जाएगा। दूरी बढ़ता जाएगा। देखिए अभी आपको पास लग रहा है कि जैसे मस्त ज़्यादा से ज़्यादा गेट के पास भी है। कैसे हो, है ना? अभी कैसे आप होगा? देखते जाइए। ऑप्टिकल इल्यूशन लगा हुआ है। पहले आप वो देखिए, ये एक भ्रम पैदा होता है यहाँ से, एक इल्यूजन बनता है जिससे आपको भ्रम होगा कि ताजमहल आपसे पीछे जा रहा है। এই তাজমহলে রয়েছে চোখ ধাঁধানোর কয়েকটি বিষয়। এর গঠনশৈলী এতটাই সুন্দর যে আপনার চোখে দিনের বেলাতেই ধাঁধা লাগাবে। আচ্ছা, আমরা যখন কোনো জিনিসের দিকে বা কোনো একটা নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে যাই তখন কি হয়? জায়গাটা ধীরে ধীরে এগিয়ে আসে। কিন্তু এই দরজা দিয়ে যখন আমরা তাজমহল দেখতে ঢুকলাম, প্রথমেই মনে হয়েছিল তাজমহল আমাদের থেকে 50 মিটার দূরে হবে, কিন্তু যখনই গেট ক্রস করতে থাকলাম দেখলাম তাজমহল আমাদের সাথে সাথে আরও দূরে সরে যাচ্ছে। আর তাজমহলের আকার যেখানে ধীরে ধীরে বড় হওয়ার কথা সেটি আরও ছোট হতে থাকলো এবং দূরত্ব গিয়ে পৌঁছালো প্রায় 375 মিটার আমাদের থেকে, যেটা একটু আগেই মনে হয়েছিল মাত্র 50 মিটার। তাহলে বুঝতে পারছেন চোখে ধাঁধা কিভাবে লাগে। চলুন আরও রহস্য জেনে নেব। ये जो पिलर दिख रहा है, इस पिलर का आप देखोगे 3 साइड है ना, 3 साइड। अब देखो इसका एक और इल्यूजन दिखाऊंगा आपको। देखो 3 साइड दिखाया था ना, देखिए 1 2 3 4 5 6 हो गया वो। এই দেখুন এই পিলারগুলো, কাছে থেকে আপনি 3টে সাইডই বুঝতে পারবেন, কিন্তু একটু দূরে থেকে দেখলে আপনার 6টি সাইড বা 6টি কোণ পরিষ্কার বুঝতে পারবেন। ভাবতে অবাক লাগছে তখনকার ইঞ্জিনিয়ারিং দক্ষতা কতটা উচ্চমানের ছিল। তবে আমি খুব বেশি অবাক হইনি, কারণ ভারতের অনেক মন্দিরেই তার গঠনশৈলী আমার মাথা বিভ্রান্ত করেছে। কিভাবে হয় তার কোনো সদুত্তর পায়নি। ঠিক যেমন পুরীর মন্দিরের কথাই ধরুন, সূর্য মন্দিরের কথাই ধরুন, কেদারনাথ মন্দির, আর কত নাম বলবো। বর্তমানে রহস্য ঘেরা দেশ বলা হয় তিব্বতকে, কিন্তু আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষ কম রহস্যময় নয়। और चारों साइड से बिल्कुल एक ही जैसा दिखता है, इसका कोई भी फ्रंट या बैक साइड नहीं है। ये अभी इधर से लोग आते हैं, ये फ्रंट है, राजा महाराज के समय इसके पीछे से आते तो वो फ्रंट हुआ करता था। नदी है इसके पीछे, यमुना। चारों साइड से बिल्कुल एक जैसा दिखता है। और यही नहीं, सारा कुछ एक। ইতিহাসে পড়েছি পৃথিবীর যত প্রাচীন সভ্যতা সবই নদীকেন্দ্রিক, অর্থাৎ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর আমাদের ভারত তো নদীমাতৃক দেশ, সেখানে এর ব্যতিক্রম হবে কি করে? যে যমুনাকে দেখলাম ব্রজভূমিকে তৈরি করেছে, সেই যমুনাকে আবার এখানে দেখছি শাহজাহানের স্মৃতিসৌধকে রক্ষা করে চলেছে, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এবার চলুন মুঘল সম্রাট শাহজাহান এবং মমতাজ, তার প্রাণের মানুষ, দুজনার প্রেমের কাহিনী শুনি। 1612 সালে তাদের বিবাহ হয়। মমতাজ শুধু শাহজাহানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের পরামর্শদাতা, বন্ধু, আত্মার অংশ। সম্রাট শাহজাহান মমতাজকে চোখে হারাতেন। তাদের প্রেম ছিল একে অন্যের প্রতি অমর প্রেম। এই তাজমহলে রয়েছে তাজমহল সংগ্রহশালা, অবশ্যই এটি দেখে নেবেন। অনেকেই হয়তো জানেন না, তবে একটা কথা বলি,
গাইড না নিলে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন না। हाँ, जैसे अगर जैसे आपने इनका नाम कुछ रखा वो प्यार से कुछ और बोलते हो, वो तरीका है। जैसे शाहजहां का नाम असली नाम था खुर्रम। पूरा नाम इनका पता है कितना बड़ा था? पूरा नाम था अल आजाद। पूरा नाम सुनिए इनका, अल आजाद अबुल मुजफ्फर शहाबुद्दीन मोहम्मद खुर्रम, ये उनका पूरा नाम था। একবার পড়েছিলাম। पूरे परिवार के बराबर। और ऐसे ही जो रानी थी मुमताज, उनका नाम था अर्जुमन बानो बेगम। ये इन्होंने प्यार से नाम दिए हुए हैं। इनके जो फादर थे शाहजहां के, उन्होंने इनको नाम दिया था शाहजहां। जहांगीर और जी। शाहजहां ने नाम दिया था अपनी रानी को मुमताज। इन दोनों नामों का मतलब होता है, शाहजहां का मतलब होता है पूरे जहां का राजा, अच्छा और मुमताज का मतलब होता है सुंदर क्राउन, मतलब सुंदर ताज। शाहजहां का सिर का ताज। ये पीने का पानी है सारा। আপনারা ভালোভাবে ইতিহাস পড়লে জানতে পারবেন এই মুমতাজ এবং শাহজাহানের আসল নাম কিন্তু এগুলো ছিল না। মুমতাজের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম এবং শাহজাহানের আসল নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী একে অন্যকে ভালোবেসে দিয়েছিল এই নাম। শাহজাহান কথার অর্থ হলো সারা বিশ্বের রাজা, আর মুমতাজ কথার অর্থ হলো মাথার উৎকৃষ্ট অলংকার বিশিষ্ট মুকুট। কিন্তু তাদের এই ঘন প্রেম বেশি দিন গভীরত্ব রাখতে পারল না। 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে 1631 সালে মুমতাজ বেগমের অকাল প্রয়াণ ঘটে। কিন্তু মৃত্যুর আগে মুমতাজ শাহজাহানকে 3টি কথা বলে গেছিলেন। বলেছিলেন যে আমি মরে যাওয়ার পরে তুমি আর বিয়ে করবে না, তুমি আমার সন্তানদের ভালোভাবে বড় করবে আর তার স্মৃতিতে কিছু একটা বানাবে। সত্যি তার মৃত্যুপথগামী স্ত্রীর কথা সম্রাট শাহজাহান রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সত্যিই কি রাখতে পেরেছিলেন? হয়তো তিনি স্মৃতিসৌধ বানিয়েছেন, হয়তো সন্তানদেরও ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ কি হয়েছিল? না। যদি হতো তাহলে ইতিহাসটা অন্যরকমভাবে লেখা হতো। সম্রাট শাহজাহান ও রানী মুমতাজের 14টি সন্তানের মধ্যে মাত্র 7 জনের পরিচয়ই পাওয়া যায়। সেই 7 জনের মধ্যে হলেন 4টি ছেলে এবং 3টি কন্যা। ছেলেরা ছিল দারা, সুজা, মুরাদ ও ঔরঙ্গজেব, আর কন্যারা ছিলেন জাহানারা, রোশনারা এবং গহরা আরা বেগম। মুমতাজ বেগম মারা গেলে তার পরের বছরেই অর্থাৎ 1632 সালে সম্রাট শাহজাহান এই তাজমহল নির্মাণ শুরু করে দেন। সময় লাগে 22 বছর, কিন্তু সম্রাট শাহজাহানের শেষ জীবন ভালোভাবে কাটল না, কারণ তাদের তৃতীয় সন্তান ঔরঙ্গজেব সে তো অন্য ভাইদেরকে হত্যা করলই, সেই সঙ্গে বয়স্ক সম্রাট শাহজাহানকে জেলবন্দি করল। তার সাথে তার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এমন ব্যক্তিদেরও রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিল। তার এই কাজে সাহায্য করল তারই বোন রোশনারা বেগম। কিন্তু জাহানারা বেগম সে পিতাকে ভালোবাসত, তাই তাকেও নজরবন্দি করে রাখা হলো প্রাসাদের মধ্যে। ভাবতে পারছেন কতটা দুঃখময় বা দুঃসহ ছিল সেই জীবন। সম্রাট শাহজাহান চেয়েছিলেন নদীর ওপারে অর্থাৎ যমুনার ওপারে আরও একটি তাজমহল বানাতে, এবং সেটি হবে কালো পাথরের, কিন্তু বাধা দান করে ঔরঙ্গজেব। এবার আসি তাজমহলের বৈশিষ্ট্য নিয়ে। এই তাজমহল কিন্তু অনেক বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখছেন, এটি হচ্ছে তখনকার ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টির জলকে এই ড্রেনের মাধ্যমে নিকাশ করা। এই তাজমহল দিনের আলোর সাথে সাথে নিজের রঙও বদলায়। সকালে হালকা গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা, সন্ধ্যাবেলায় সোনালি রং, আর পূর্ণিমার রাতে নীলাভ, যা সত্যি চমৎকার। আর এই মুহূর্তে দেখছেন তাজমহলের ভিতরের প্রাচীর।
তাজমহলের চারদিকে সমান স্থাপত্যশৈলী রয়েছে, অর্থাৎ যেদিক থেকেই দেখবেন একই লাগবে। চারটে দিকের গেটেরও অবস্থান যেমন একই সমদূরত্বে, তেমন তার শিল্পশৈলীও একই। আজ এই তাজমহল বিশ্বের অন্যতম আশ্চর্য স্থাপত্য। তার স্থান অধিকার করলেও তার ইতিহাসটা আমাদের চোখে জল আনে। এই যে পিলারগুলো দেখছেন, তাজমহলের যে চারটি পিলার কিন্তু বাইরের দিকে সামান্য হেলানো থাকে, যাতে ভূমিকম্পে এগুলো ভেঙে পড়লেও মূল স্থপতির কোনো ক্ষতি না হয়। তাজমহল আমাদের শেখায় ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না। এটা শুধু মুঘল ইতিহাস নয়, এটা মানব হৃদয়ের ইতিহাস। আজও লক্ষ লক্ষ মানুষ এসে এই তাজমহলে ঘুরে যান, নিজের ভালোবাসার মানুষকে মনে করে। কেউ চোখে জল নিয়ে দাঁড়ায়, কেউ বা নীরবে প্রার্থনা করে। যদি কখনো ভালোবাসা হারাও, তাহলে তাজমহলের দিকে তাকাও, বুঝবে সত্যিকারের প্রেম কখনো মরে না। তাজমহলের সংগ্রহশালায় কিন্তু মুঘল সাম্রাজ্যের বা সেই সমকালীন অনেক কিছু নিদর্শন রয়েছে। এটা দেখার জন্য আলাদাভাবে কিন্তু কোনো চার্জ দিতে হয় না, টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে, তাই গেলে অবশ্যই দেখে নেবেন। এবার আসি টিকিট মূল্যের কথা। শুধুমাত্র বাইরে থেকে তাজমহলকে দর্শন করার জন্য ভারতীয়দের টিকিট মূল্য 50 টাকা, আর ভিতরে সমাধি দেখার জন্য এক্সট্রা আরও 200 টাকা। কিন্তু সার্ক বা বিমস্টেক অন্তর্ভুক্ত দেশগুলির জন্য এই বাইরের টিকিটের মূল্য 540 টাকা, আর ভিতরে সমাধি একই 200 টাকা। আর সার্ক বা বিমস্টেক অন্তর্ভুক্ত দেশ ছাড়া যে বিদেশিরা আসে বা অন্য যে দেশগুলো রয়েছে, তাদের প্রবেশ মূল্য 1100 টাকা, আর ভিতরের জন্য সবারই একই 200 টাকা। তবে একটা কথা বলে রাখি, 15 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে এখানে যেভাবে জ্যামার লাগানো রয়েছে, আপনারা অনলাইন টিকিট কাটতে গেলে হয়তো নেটওয়ার্ক কাজ করবে না, ভিতরে মোবাইলও সেইভাবে কাজ করতে চায় না, আপনাকে অফলাইনই কাটতে হবে। আর যদি আপনি গাইড নেন, তাহলে সেই গাইড ভাই আপনার টিকিটের ব্যবস্থা করে দেবে। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, একটি লাইক করে দেবেন।